কেউ কি কখনো কল্পনা করতে পারবে যে একটি সাধারণ দুধের প্যাকেট রে এর জেল থেকে বের হওয়ার চূড়ান্ত অস্ত্র হয়ে উঠবে। কিন্তু রে যখন প্যাকেটটি ছিঁড়ে ফেললেন তখন একটি পাতলা চকচকে প্লাস্টিকের শীট বেরিয়ে এলো। সুযোগটি কাজে লাগিয়ে সে সাবধানে শীটটি কারাগারের গেটের পাসওয়ার্ড লকের উপরে আটকে দিল। গার্ড যখন পাসওয়ার্ড টাইপ করলো তখন তার আঙ্গুলের ছাপ স্পষ্টভাবে সেখানে ছাপা হয়ে গেল। নির্মূল পদ্ধতি ব্যবহার করে রে দ্রুত সঠিক পাসওয়ার্ডটি আবিষ্কার করলেন। কিন্তু আসল চ্যালেঞ্জ তখনও বাকি। গেটটি কিভাবে অতিক্রম করবেন? রে টয়লেট পেপার জলে ভিজিয়ে ছোট ছোট বলের মধ্যে গড়িয়ে টুথপেস্টের সাথে মিশিয়ে একটি আঠালো মিশ্রণ তৈরি করলেন। তারপর সেগুলি একটি বড় কাগজের শীটে মুড়িয়ে তিনি একটি অনন্য আঠালো জিনিস তৈরি করলেন। কিন্তু এই সব করার জন্য তাকে ক্যামেরা এড়াতে হয়েছিল। রে এর মধ্যে গার্ডের প্রতিদিনের রুটিন সাবধানে অনুসন্ধান করছিলেন। যখনই গার্ড তাকে তার রুমে আটকে রাখত তখন সে সিগারেট খেত এবং সময় কাটাতে বাইরে যেত। এই সময়ে কন্ট্রোল রুমটি 7 মিনিটের জন্য খালি থাকতো। এটি ছিল রে এর সবচেয়ে বড় সুযোগ। রে জানতেন যে জেল থেকে পালানোর জন্য 3টি জিনিস গুরুত্বপূর্ণ। প্রথমত, গার্ডদের রুটিন সম্পর্কে ভালো ধারণা। দ্বিতীয়ত, জেলের কাঠামো সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা। এবং তৃতীয়ত, বাইরে একজন বিশ্বস্ত সহযোগী। রে প্রথম 2টি জিনিস আয়ত্ত করেছিলেন। তিনি কারাগারের কাছে একটি দুর্বল জায়গাও আবিষ্কার করেছিলেন, যে কারাগারের দেয়ালের সাথে একটি ফায়ার স্টেশন আছে। রে ব্ল্যাক সেলের অবস্থানও জানতেন। সবকিছু মাথায় রেখে তিনি তার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছিলেন। তিনি ইচ্ছাকৃতভাবে একজন বন্দীকে আক্রমণ করেছিলেন এবং আহত করেছিলেন। এটি ঠিক যেমনটি তিনি পরিকল্পনা করেছিলেন ঠিক তেমনই ঘটেছিল। গার্ডরা শাস্তি হিসাবে তাকে ব্ল্যাক সেলের মধ্যে রেখেছিল। রক্ষী যখন খাবার দিতে এসেছিল তখন রে গোপনে ছোট জানালার তালায় একটি কাগজের বল ঢুকিয়ে দেয়, যা সহজেই খুলে যায়। পাসওয়ার্ডটি মাত্র 4 অঙ্কের ছিল, যা রে কিছুক্ষণের মধ্যেই ভেঙে ফেলে। ব্ল্যাক সেল থেকে বেরিয়ে আসার পর তিনি মনিটরিং সিস্টেমটি হ্যাক করেন এবং গার্ডরা যাতে জানতে না পারে সেজন্য 1 মিনিটের পুরনো ফুটেজ চালান। তারপরে তিনি ফায়ার স্টেশনের সাথে সংযুক্ত বায়ু চলাচল পাইপলাইনটি খুঁজে পান। গার্ডরা যখন সিগারেট খাচ্ছিল তখন রে সেই পাইপটি দিয়ে হামাগুড়ি দিয়ে পালিয়ে যান। তার সহযোগী ইতিমধ্যেই বাইরে প্রস্তুত ছিল। সে একটি ছোট গাড়িতে বিস্ফোরণ ঘটায়, যার ফলে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। গার্ডরা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে, কিন্তু সবকিছু স্বাভাবিক দেখাচ্ছিল। ইতিমধ্যে রে ফায়ার স্টেশনে ঢুকে পড়ে। সে দ্রুত একজন ফায়ারম্যানের ইউনিফর্ম চুরি করে একটি ফায়ার ট্রাকের নিচে লুকিয়েছিলেন। বিশৃঙ্খলার সুযোগ নিয়ে তিনি ট্রাকটি নিয়ে ঘটনাস্থলে যান এবং তার সঙ্গীর গাড়িতে নিরাপদে পালিয়ে যান। এটি ছিল রে এর 14তম জেল ভাঙার ঘটনা, যা বোঝায় যে তিনি কোনো সাধারণ অপরাধী নন। তার আসল কাজ ছিল জেলের নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করা। তিনি আসলে একটি নিরাপত্তা সংস্থার মালিক ছিলেন। তিনি একজন বন্দীর ছদ্মবেশে জেলে প্রবেশ করতেন এবং জেলের নিরাপত্তা ব্যবস্থার উন্নতির প্রয়োজন কিনা তা প্রমাণ করার জন্য তার দক্ষতা ব্যবহার করতেন। তিনি এত জেল থেকে পালিয়ে গিয়েছিলেন যে লোকেরা বলতে শুরু করেছিল এই লোকটি যে কোনো জেল পালাতে পারে। একদিন সিআই অফিসাররা তার কাছে এসে তাকে বললেন যে তিনি একটি অত্যন্ত গোপন জেলে যাবেন, যার নাম বা অবস্থান তিনি জানাবেন না। মিশনটি অত্যন্ত বিপজ্জনক ছিল, তবুও রে রাজি হয়েছিল। সে ভেবেছিল যে $1 মিলিয়ন জন্য এটুকু তো করতেই পারে। কে জানতো টাকা সত্যি একজন ব্যক্তিকে কিছু করতে বাধ্য করাতে পারে। তারা রেকে একটি নতুন পরিচয় এবং একটি গোপন কোড দিয়েছিলেন, যা সে যদি কিছু ভুল হয়ে যায় তবে পালাতে ব্যবহার করতে পারে। যাওয়ার আগে তারা তার শরীরে একটি ট্র্যাকিং ডিভাইসও বসিয়ে দেয়। শীঘ্রই সেই দিনটি এসে গেল যখন তাকে গ্রেপ্তার করার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই কিছু লোক তাকে কিডন্যাপ করে এবং কারেন্ট শক দেয়। সিচুয়েশন বোঝার আগেই তারা তার হাত থেকে ট্র্যাকিং ডিভাইসটা খুলে নেয়, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরল তখন সে নিজেকে একটি অদ্ভুত জেলে দেখতে পেল। প্রতিটি রুম কাচের তৈরি এবং ক্যামেরা দিয়ে সারিবদ্ধ ছিল। তার চারপাশের সমস্ত আসামিও একই রকম 24 ঘন্টা অবজারভেশনে ছিল। এই জেলটি সম্পূর্ণ বাতাসে ঝুলছিল। এই কারণে কোনো আসামি মাটি খুঁড়ে পালানোর কথা ভাবতেও পারবে না। এটি দেখে রে তখন বুঝতে পারল যে সে খুব বাজেভাবে ফেঁসে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যাওয়ার জন্য তিনি একটি গোপন মিটিং ডেকেছিলেন, কিন্তু জেলার একজন বিকৃত লোক হয়ে উঠল। সে তার কথা না শুনেই রেকে আবার আটকে দিল। তখনই জেলার এমন একজনের সাথে মিট করে যাকে রে শত্রু বলে মনে করত। কিছুক্ষণ পরে সে লক্ষ্য করল যে গার্ডরা সম্পূর্ণ অস্ত্র এবং কালো মুখোশ পরা ছিল এবং তারা আসামিদের চেয়ে অনেক গুণ বেশি। এর জন্য তারা যাকে ইচ্ছা টর্চার বা অ্যাটাক করতে পারত। আসামিদের টর্চার করার জন্য একটি ভয়ঙ্কর রুম তৈরি করা হয়েছিল। ভেতরে ঢোকার সময় উজ্জ্বল আলো চোখ বন্ধ করে দিল। তাপমাত্রাও ছিল অত্যন্ত বেশি। তবুও ব্যথা সহ্য করে রে রুমটি চেক করতে শুরু করলেন।
চেক করার সময় তিনি মেঝেতে একটি স্টিলের প্লেটের সাথে একটি পেরেক আটকে থাকতে দেখলেন। ঠিক সেই মুহূর্তে তার মাথায় একটি চিন্তা এলো। বাইরে বেরিয়ে আসার পর তিনি একটি পরিকল্পনা তৈরি করতে শুরু করলেন। এখন জেল থেকে বেরিয়ে আসার জন্য তার কারো সাহায্যের প্রয়োজন ছিল। যখন তিনি তার পরিচয় শুরু করলেন তখন টাইসন নামে একজন লোক বন্ধুত্বের সাথে তার কাছে এলো। তার চোখ এক অনন্য ঝলমলে আলোয় জ্বলজ্বল করছিল। তিনি সরাসরি জিজ্ঞাসা করলেন, তোমার কি দরকার? রে আর দমে রইলেন না এবং সে কেবল বলল, আমার আলো প্রতিফলন করে এমন একটি চকচকে জিনিস দরকার। যদি তুমি এটা আমার কাছে এনে দাও তাহলে আমাদের ফ্রেন্ডশিপ নিশ্চিত বলে মনে করো। টাইসন রাজি হয়ে গেল। তারপর সে সরাসরি জেলারের কাছে গেল এবং তাকে গালিগালাজ করতে শুরু করলো। তখন দুষ্টু জেলার রেগে গেল এবং তাকে পানি দিয়ে টর্চার করতে শুরু করলো। এদিকে টাইসন চালাকি করে রুম থেকে ড্রেনের ঢাকনাটি সরিয়ে ফেললো। অনেক মারধরের পর সে রে এর হাতে জিনিসটি তুলে দিল। রে ভাবলো, বাহ, এই লোকটি বেশ চালাক আছে। টাইসনের দ্বারা মুগ্ধ হয়ে সে তার আসল পরিচয় প্রকাশ করলো। আমি একজন জেল ভঙ্গকারী। সে বলল যে জেলের কাঠামো উলম্ব, মানে এটি মাটির নিচে তৈরি করা হয়েছিল। রে যখন টর্চার রুমে ছিলেন তখন তিনি ফ্লোরের নিচে পানি বয়ে যাওয়ার শব্দ শুনতে পেলেন, যাতে বোঝা যায় যে সেখানে একটি পানির পাইপলাইন থাকতে পারে যা পালানোর পথ তৈরি করে। এত কিছুর পরে টাইসন ইচ্ছাকৃতভাবে জেলের গুন্ডা মার্কো ব্রাদার্স এর সাথে ঝামেলা করছিল। অন্যদিকে রে তার হাতের তালুতে রুটির একটি টুকরো লুকিয়ে রেখেছিল। মার্কোর লোকেরা যখন জেলের ভিতর অতিক্রম করে তখন পরিকল্পনা অনুযায়ী তাদের টর্চার রুমে রেখে দেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর রে তখন ড্রেনের ঢাকনা খুলে তার প্রতিফলন ব্যবহার করে প্লেটের উপর মনোযোগ দেন। উচ্চ তাপমাত্রায় প্লেট গলে যায় এবং সেগুলো বের হতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই সে সেগুলো একে একে সরিয়ে ফেলে। তারপর সে তার মুখের রুটির টুকরো রাখলো এবং টাইসনকে ইশারা করে গার্ডের দৃষ্টি আকর্ষণ করলো। এরপর টাইসন তার কাজ শুরু করলো। জেলারের দৃষ্টি আকর্ষণ করলো। রে দ্রুত ফুটেজটি অস্পষ্ট করার জন্য সিসিটিভি ক্যামেরায় ভেজা রুটি আটকে দিল। তারপর সে মেঝে থেকে নেমে পাইপলাইনের মধ্য দিয়ে উপরে উঠতে শুরু করলো। দুর্ভাগ্যবশত দুর্ঘটনাক্রমে একটি তার ছিঁড়ে গেল, যার ফলে পানি ঢুকতে লাগলো। অবশেষে যখন সে উপরে পৌঁছালো তখন তার পায়ের নিচের মাটি সরে গেল, কারণ জেলটি মাটির উপর ছিল না, বরং সমুদ্রের মাঝখানে একটি বিশাল জাহাজে ছিল, যার ফলে পালানো অসম্ভব হয়ে পড়েছিল। ইতিমধ্যে জেলে পানি ঢুকে পড়ে। টর্চার রুমে আসামিদের ছেড়ে দেওয়া হয়। সৌভাগ্যবশত রে গার্ডদের চোখ এড়িয়ে সময় মতো পালিয়ে যান। তবে তার জন্য একটি নতুন সমস্যা অপেক্ষা করছিল। জেলার মেঝেতে পেরেক পড়ে থাকতে দেখেন, যার ফলে তিনি বিশ্বাস করেন যে রে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন। তিনি তখনই একজনকে ফোন করেন এবং গোপন রহস্য সামনে আসে যে রেকে এই কারাগারে আটকে রাখা ব্যক্তি আর কেউ নন, তার ব্যবসায়িক অংশীদার লেস্টার, যে কোম্পানির প্রতি লোভের জন্য এই ষড়যন্ত্র করেছিল। কে জানতো যে পরের দিন রে এর উপর এক যন্ত্রণাদায়ক ঝড় বয়ে যাবে। যখনই সে ঘুমানোর চেষ্টা করত, গার্ডরা তাকে জাগিয়ে তুলত এবং এর সুযোগ নিয়ে তাকে নির্মমভাবে মারধর করত। বেশ কয়েকদিন এভাবেই কেটে যেত। রে সারাদিন অজ্ঞান এবং ক্লান্ত অবস্থায় থাকত। অবশেষে তার অবস্থা দেখে গার্ডরা তাকে প্রতিদিন মেডিকেল রুমে নিয়ে যেতে শুরু করে। এত ক্ষত, এত বেদনাদায়ক স্মৃতি, এত আশা ভেঙে যাওয়া, তবুও সে লড়াই চালিয়ে যেতে থাকে। এমনকি ডাক্তাররাও তার অবস্থা দেখে অবাক হয়ে যায়। কয়েকদিন পর নির্যাতন শেষ হয় এবং রে আবার পরিকল্পনা করা শুরু করে। খাওয়ার অজুহাতে সে গোপনে টেবিলের নিচে একটি দিক নির্দেশনা ডিভাইস তৈরি করতে শুরু করে। এই সময়ের মধ্যে সে মার্কোর সাথে দেখা করে এবং তাকে তার দলে নিয়োগ করে। তারা তিনজন মিলে একটি দ্রুত পরিকল্পনা তৈরি করে। পরিকল্পনা অনুসারে মার্কো জেলারকে মিথ্যা বলে যে তার কাছে গোয়েন্দা তথ্য আছে যা তাকে ডেকে পৌঁছে দিতে হবে। এই কথা শুনে জেলার তাকে ডেকে যাওয়ার অনুমতি দিলেন। সেখানে পৌঁছানোর পর মার্কো দিক নির্দেশনা শনাক্তকারী যন্ত্র দিয়ে পরিমাপ শুরু করলেন, কিন্তু রে এর জন্য তা যথেষ্ট ছিল না। তিনি লক্ষ্য করলেন যে ফ্ল্যাশ করার সময় পানির ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছিল। সমস্ত তথ্য বিশ্লেষণ করার পর তিনি সিদ্ধান্তে পৌঁছলেন যে তিনি বর্তমানে পৃথিবীর উত্তর গোলার্ধে রয়েছেন। তারপর একজন নতুন আসা আসামিকে জিজ্ঞাসা করার পর তিনি জানতে পারলেন যে এখন নভেম্বর মাস। তার নিজের শরীরের তাপমাত্রা বিবেচনা করে রে অনুমান করলেন যে সেখানে তাপমাত্রা মরক্কো উপকূলের আশেপাশে হতে পারে। অনেক চেষ্টার পর তারা অবশেষে একটি স্পষ্ট অবস্থান খুঁজে পেলেন। যাই হোক, অবস্থান থাকা সত্ত্বেও তারা কিভাবে পালাতে পারবে? তারপর টাইসন বললেন, যদি আমরা কোনোভাবে বাইরে আমার লোকদের কাছে মেসেজ পাঠাতে পারি তাহলে কেউ আমাদের বেরিয়ে যাওয়া আটকাতে পারবে না। এই কথা শুনে রে বিশ্বাস করলেন যে জেলের ডাক্তার তাকে সাহায্য করতে পারে।
তারা তখন তার একটি পরিকল্পনা তৈরি করে এবং টাইসন ইচ্ছাকৃতভাবে রেকে আঘাত করেন যাতে তিনি ডাক্তারের কাছে যেতে পারেন। বেশ কয়েকদিন ধরে রে অসুস্থতার ভান করে এবং প্রতিদিন ডাক্তারের কাছে যান। ডাক্তার রে এর ব্যথা সহ্য করতে না পেরে তাকে সাহায্য করতে রাজি হন। তখন জানা গেল যে ডাক্তারও সেখানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। সে রেকে তার পরিবারের সাথে পুনরায় মিলিত করার প্রতিশ্রুতি দেয়। এরপর সে গোপনে টাইসনের লোকদের কাছে রে এর মেসেজ পাঠায়। সমস্ত প্ল্যান সম্পন্ন হয়। তারপর এক রাতে জেলার দেখতে পান যে রে দেয়ালে কিছু একটা টোকা দিচ্ছে। এটি আসলে মোর্স কোড ছিল এবং যখন জেলার এটি বোঝার চেষ্টা করেন তখন তিনি বুঝতে পারেন যে পরের দিন সকালে সি ব্লকে একটি দাঙ্গা শুরু হতে চলেছে। জেলার আতঙ্কিত হয়ে পড়েন। তিনি তখনই সি ব্লকে নিরাপত্তা 3 গুণ বাড়িয়ে দেন। কে তাকে বলবে যে এটি রে এর মাস্টার স্ট্রোক ছিল। আসল দাঙ্গা তার নিজের ব্লকেই হতে চলেছে, যেখানে মাত্র 2 জন গার্ড ছিল। পরের দিন সকালে 2টি গ্যাং সংঘর্ষে লিপ্ত হয়। বিশৃঙ্খলার সুযোগ নিয়ে রে টাইসন এবং মার্কোকে নিয়ে পালিয়ে যায়। পালানোর সময় রে ক্যামেরার সামনে উপস্থিত হয় এবং জেলারকে চ্যালেঞ্জ করে। ক্ষুব্ধ হয়ে জেলার সমস্ত দরজা বন্ধ করে দেয়। এদিকে 3 জন একটি পাইপলাইনের মাধ্যমে জেলের ছাদে উঠে যায়। তারা যখন সেখানে পৌঁছায় তখন তাদের পথ একটি ইলেকট্রনিক গেট দ্বারা বন্ধ হয়ে যায়। এটি খোলার একমাত্র উপায় ছিল পুরো জেলের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া। এই ঝুঁকিপূর্ণ কৌশলে তাদের আবার আটক করা যেতে পারত। ইতিমধ্যে জেলার মোশন ডিটেক্টরের মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করে এবং সমস্ত গার্ডরা তাদের ধাওয়া করে। মার্কো পালানোর সময় গুলিবিদ্ধ হয়। সে বুঝতে পারে যে তার বেঁচে থাকা এখন কঠিন। সে তার সঙ্গীদের দৌড়াতে বলে এবং সে একাই গার্ডদের আটকে রাখে। কোনোভাবে রে নিচের পাওয়ার রুমে পৌঁছায় এবং পুরো জাহাজের বিদ্যুৎ বন্ধ করে দেয়। গেট খোলার সাথে সাথে টাইসন তৎক্ষণাৎ সেখানে পৌঁছে যায়। ভাগ্যক্রমে একটি হেলিকপ্টার সেখানে এসে গেছে, কিন্তু টাইসন কিভাবে রেকে একা ছেড়ে যেতে পারে? সে একটি বন্দুক তুলে নেয় এবং গার্ডদের উপর গুলি চালাতে শুরু করে। এদিকে রে একটি পানির ট্যাঙ্কে লুকিয়েছিল, যার ফলে তাকে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। এটি দেখে জেলার তখন জাহাজটি চালু করার নির্দেশ দেন। রে যে পানির ট্যাঙ্কে লুকিয়েছিলেন তা পানিতে ভেসে যায়, যার ফলে রে তখন সমুদ্রে পড়ে যান। জেলার রে এর বুদ্ধিমত্তায় অবাক হয়ে যান। এদিকে টাইসন তার দিকে একটি বন্দুক ছুঁড়ে মারেন। রে এটি ধরে ফেলেন এবং বেশ কয়েকটি গুলি চালান, যার ফলে জেলারের পিছনের তেলের ড্রামগুলি ব্লাস্ট হয়। জেলার ঘটনাস্থলেই মারা যান। সবকিছু শান্ত হয়ে যায় এবং আফ্রিকান উপকূলে পৌঁছায়। হঠাৎ একটি গাড়ি আসে। সেখান থেকে একটি মেয়ে বেরিয়ে আসে। দেখা গেল যে এটি আর কেউ নয়, জেসিকা, সেই মহিলা যিনি রেকে এই অভিযানের প্রস্তাব দিয়েছিলেন। তারপর রে পুরো ঘটনাটি বুঝতে পেরেছিলেন। এটি সবই টাইসনের মেয়ের পরিকল্পনা ছিল। আসলে জেসিকা তাকে বাঁচানোর জন্য তার বাবাকে জেলে পাঠিয়েছিলেন এবং রে চতুরতার সাথে তাকে বের করে আনেন। অবশেষে রে এর মুখে একটি বিজয়ের হাসি ফুটে ওঠে এবং এই সংগ্রাম এবং অটল মনোভাবের মধ্য দিয়ে তারা তাদের পরিবারের সাথে পুনরায় মিলিত হয়। এই সাক্ষাতের মাধ্যমে এই সুন্দর মুভিটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আশা করি কঠোর পরিশ্রম এবং আশায় ভরা এই সিনেমাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের ভিডিওগুলো দেখুন এবং আরও সিনেমার জন্য লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।